ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে অন্ধকারের ক্ষত নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঘড়িতে সময় রাত ঠিক 11:58। আমরা 11:59 শুরু করি, একটু আগেই ঢুকে পড়লাম। আমাদের একজন গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে আজকে, তিনি জীবন। এবং জীবনের কাছ থেকে আমরা সরাসরি ঘটনা শুনবো। আপনারা অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে, খুব অল্প পরিমাণ মানুষ যদিও এখনো পর্যন্ত আছেন, এবং সবাই কমেন্ট করতেও শুরু করেছেন। তো আপনাদের কমেন্টগুলোও চেষ্টা করব কিছু কিছু পড়ার। সৌদি আরব থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমন জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন আরও অনেকেই। তো আমরা আজকে শুরুতে একটা ইমেল দিয়ে শুরু করব। ইন দ্য মিন টাইম আমি জানিয়ে দিতে পারি আপনাদেরকে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের সাথে অনেকেই ইমেলে যোগাযোগ করছেন, আমরা সেগুলোতে আসবো। তবে তার আগে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আরও একবার নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আমাদের সাথে আজকের সময়গুলো আপনাদের ভালো কাটবে। আর শুরুতে জানিয়ে রাখি যে আজকের যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি হয়তো আপনাদের পরিচিত কারো পাঠানো নয়, কিন্তু এই ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনা আমাকে শেয়ার করেছেন ভূত.com-এর শ্রোতা সাকিব আল সীমান্ত ভাই। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরু। আমি সাকিব আল সীমান্ত। আমার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ শহরে। আমি বিগত 5 বছর ধরে অসুস্থ ছিলাম। অনেকেই ভেবেছিল আমার জন্য হয়তো আর বেশি দিন না। এই সুন্দর দুনিয়ার আলো বাতাস, নীল আকাশ, এগুলো আমার জন্য আর নয়। আমি নিজেও ধরে নিয়েছিলাম আমি আর বেশি দিন বাঁচব না, আর বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আমার বাবা মাদারগঞ্জ পৌরসভার একজন কাউন্সিলর। দীর্ঘ 25 বছর ধরে জনগণের সেবার জন্য নিয়োজিত আছেন বাবা। দীর্ঘদিনের কাউন্সিলর হলেও বাবা নিজের এবং পরিবারের উন্নতি সাধন করতে পারেননি। যা একটা টিনশেড বাড়ি রয়েছে তাও হয়েছে আমার জন্মের আগে। বাবা অনেক সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি এবং অন্যরকম এক সত্তার মানুষ। কখনো কোনোদিন তাকে কোনো অন্যায় কিছু করতে দেখিনি। সারা এলাকায় বাবার অনেক সুনাম। আমাদের পরিবারে 4 জন সদস্য, বাবা, মা, বড় ভাই আর আমি। 2019 সালে বাবা ও বড় ভাই সিদ্ধান্ত নেয় যে বাজারে একটা ফার্মেসি দিবে। সিদ্ধান্ত ক্রমে বাজারে একটা ফার্মেসি দেওয়া হয়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ময়মনসিংহে পড়াশোনা করতাম। বাবা অন্য কাজে এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, আর এদিকে বড় ভাইও খুব একটা ফার্মেসি ব্যবসায় সুবিধা করতে পারছিলেন না। তখন বাবা আমাকে বলেন টিসি নিয়ে যেন আমি ময়মনসিংহ থেকে জামালপুর মাদারগঞ্জে চলে আসি। আমি জুনিয়র প্যারামেডিক্যালে ভর্তি হই। আমিও বড় ভাই এবং একজন কর্মচারী ফার্মেসিতে নিয়মিত থাকতাম। কিছুদিন পরের কথা, আমাদের ফার্মেসি খুব ভালো চলতে শুরু করেছে। আল্লাহর রহমতে ফার্মেসিতে ডাক্তার বসার চেম্বার করা হয়। সপ্তাহে 6 দিন বিভিন্ন ধরনের ডাক্তার থাকতেন। দোকানে 3 জন সময় দিতাম, আর বাবাও মাঝে মাঝে সময় দিতেন। হঠাৎ একদিন রাতের ঘটনা। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ভাইয়ের কোড়ালি থেকে একটু মাংস তুলে নিয়ে গেল কেউ। গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কারণে
বোঝার পরে উঠতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ে আঁচড়ের দাগ আর হালকা একটু মাংস নেই, অর্থাৎ যেখানে মাংস নেই সেখানে গর্ত হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। হালকা একটু ব্যথা অনুভব করছি, তেমন একটা রক্তপাত হয়নি। সকালে ফার্মেসিতে গেলাম, ক্ষতস্থান ড্রেসিং করলাম। ব্যস্ততার কারণে এই বিষয়টি কাউকে বলা হয়নি। ঠিক 9 দিন পরের ঘটনা। গভীর রাতে আমি আবারও অনুভব করি কিছু একটা আমার পায়ের গোড়ালিতে কামড় বসিয়ে দিয়েছে। আমি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে বসি, রুমের লাইট জ্বালাই। লাইট জ্বালিয়ে দেখি ঠিক আগের বারের মতোই অল্প একটু মাংস কেউ ছিঁড়ে নিয়েছে। সকালবেলা চাচিকে গতরাতের বিষয়টা জানাই। চাচি বলেন, এইটা হয়তো বেড়ালের কাজ, বেড়ালের আচরই মনে হচ্ছে। আমি বললাম, চাচি, আমাদের বাড়িতে তো কোনো বেড়াল নেই, আর কখনো এ বাড়িতে বেড়াল দেখিওনি। তখন আম্মু আমার পায়ের গোড়ালি দেখে বললেন, এটা বেড়ালের আঁচড়, তবে বাড়িতে তো কোনো বেড়াল নেই। আম্মু চিন্তায় পড়ে যান। এক দাদির কাছ থেকে গুড় পোড়া এনে দেন, যেন আঁচড়ের কারণে কোনো ক্ষতি না হয়। আমি আম্মুকে বলি, আম্মু, রুম দিনের বেলা বন্ধ করে রাখবা। রুমে গিয়ে ভালোভাবে দেখলাম কোনো ফাঁকা জায়গা আছে কিনা। কোনো ফাঁকা জায়গা পেলাম না যেটা দিয়ে বেড়াল আসবে। প্রতিনিয়ত ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতাম, যেন কোনো পোকামাকড় কামড়াতে না পারে। এভাবে চলতে থাকে কিছুদিন। হঠাৎ একদিন গভীর রাতে আওয়াজ পেলাম কিছু একটা মশারি ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন আমি টর্চ লাইট জ্বালিয়ে দেখি যে একটা বেড়াল আমার খাট থেকে নিচে নামলো। বেড়ালটা দেখলাম চোখ বড় বড় করে আমাকে দেখছে, আর কেমন যেন হিংস্র একটা ভাব। আমি বিছানা থেকে উঠলাম। যেই মাত্র উঠলাম, বিড়ালটা ভ্যানিশ হয়ে গেল। আমি প্রচুর ভয় পেলাম আর ভাবলাম, এটা হয়তো আমার মনের ভুল। চারপাশে ভালো করে দেখলাম, বিড়ালটা গায়েব। পরের দিনের ঘটনা, আমি ফার্মেসিতে যাই, তারপর রাতে কিছু কাপড় কিনতে মার্কেটে যাই বন্ধুদের সাথে। কাপড় কেনাকাটা শেষে বাড়িতে আসি। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। রাত 1:30টার দিকে খুব সম্ভবত ঘুমিয়েও পড়ি এবং রাত 4টার দিকে ঘুম ভেঙে যায়। পেটে প্রচুর পরিমাণের একটা ব্যথা অনুভব করি। আমি বুঝতে পারলাম আমার পেটের সমস্যা হয়েছে। 4 বার বাথরুমে গেলাম, পেটের ব্যথা কিছুতেই কমছে না। আমাদের ফার্মেসি থেকে এক ডাক্তার আসলেন আমাদের বাড়িতে। তিনি একটা স্যালাইন দিলেন। পরবর্তীতে আমার স্টুল টেস্ট করা হয়। সামান্য ইনফেকশন ধরা পড়ে। আমি দিন দিন শুকিয়ে যেতে থাকি। আমার শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে। অনেকে ধরেই নিয়েছিল আমি বাঁচব না। জামালপুরে গিয়ে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখাই। ডাক্তার টেস্ট দেয়। টেস্টের সব রিপোর্ট নর্মাল আসে, কিন্তু সমস্যাটা কি বোঝা যায় না। ঢাকায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার এন্ডোস্কোপি করেন, কোলোনোস্কোপি করেন। ডাক্তার দেখিয়ে বন্ধুর বাসায় আসি। রাতে ঘুমানোর সময় খেয়াল করলাম কি যেন আমার চোখের পাতা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই দেখি একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর চোখে চোখ পড়তেই মুখটা মিলিয়ে যায়। আমি যখন চিৎকার দেব, ঠিক তখনই ধোয়ার কুণ্ডলির মতন জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরের দিন শরীরে প্রচণ্ড জ্বর আসে। হালকা সুস্থ বোধ করলে আমি জামালপুরে চলে যাই। 2 দিন পরে বাড়িতে এক মহিলা কবিরাজ ও একজন হেকিম সাহেব আসেন। কবিরাজ এসে পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখেন। তারপর সেই মহিলা কবিরাজ বলেন, আমাকে জাদুটোনা করা হয়েছে। খাবারের সাথে কিছু মিশিয়ে আমাকে খাওয়ানো হয়েছে। একজন মহিলা কালো জাদু করেছে। নাম জানতে চাওয়া হলে কবিরাজ বলেন, নাম বলা বারণ। এদিকে সুস্থ হওয়াটাও খুব জরুরি।
তবে যে ব্যক্তি কালো জাদু করেছে সে যদি কোনোভাবে জেনে যায় যে ব্যাপারটা আমরা ধরতে পেরেছি, তাহলে সে হয়তো আবারও কালো জাদু করার প্রস্তুতি নিতে পারে। সেজন্য নীরব থাকাই ভালো, প্রকাশ করার দরকার নেই। আমাকে সেই মহিলা কবিরাজ বললেন সীমান্তকে ঘরের বাইরে নিয়ে আসেন। যে কথা সেই কাজ। বাইরে এসে বেঞ্চের উপরে বসলাম আমি। কবিরাজ এক মগ পানি আমার সামনে দিয়ে তিনি বললেন, ফুঁ দাও পানিতে। ফুঁ দেয়া মাত্রই পানি ঘোলাটে হয়ে গেল। কবিরাজ বললেন, তোমার বাবার ওপর রাগের বশীভূত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য তোমাকে কেউ এই কাজ করেছে। এছাড়াও তোমাদের ফার্মেসির ব্যবসা দিনে দিনে অনেক উন্নতির দিকে যাচ্ছিল। হিংসায় জর্জরিত হয়ে প্রতিপক্ষের ক্ষোভ তোমাদের ওপরে পড়েছে। ওরা সুযোগ পেলে তোমাদের সবার ক্ষতি করবে। কালো জাদু এসবের তো কোনো বিচার নেই, অনেকে এই মাধ্যমের আশ্রয় নেয়। কবিরাজ 2টি তাবিজ দিয়ে বললেন, এই তাবিজগুলো কখনো যেন হারিয়ে ফেলো না। তারপর 7-8 মাস কোনো সমস্যা হয়নি। আর এদিকে আমি ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসতে শুরু করি। হঠাৎ একদিন ঘটল বিপত্তি। আবারও আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। তখন কিছু মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে বাবা মা আমার রুমে থেকে বিড়বিড় শব্দ, কুঁকানি এ সমস্ত পেয়ে ছুটে এসে দেখেন আমার শরীর থরথর করে কাঁপছে। আমার পেটের নাড়ি ভুড়ি মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলছে। প্রচুর ব্যথা এবং অসুস্থতার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে জামালপুরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে খালার বাসায় নিয়ে যাওয়া হয়। আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়। তারপর ঢাকার এক স্বনামধন্য হাসপাতালে আমাকে ভর্তি করানো হয়। ডাক্তার দেখানোর পরে আবার গাজীপুরে খালার বাসায় আসি। রাতে ঘুমানোর প্রস্তুতি নেই, শুয়ে আছি। সে সময় দেখলাম জানালার পর্দা ভেদ করে একটা অবয়ব আমার পায়ের কাছে এসে থামল। তারপর আমার পুরো শরীর সে ঘিরে ফেলল। আমি চিৎকার করতে পারছি না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু মনে মনে কালেমা পড়ছি। আমি ভাবলাম এখন হয়তো আমি মারা যাব। তারপর আর কিছু মনে নেই। আমি আবারও সেন্সলেস হয়ে যাই। আমার খালাতো বোন বলেন আমি 2 দিন সেন্সলেস ছিলাম। খালা বড় একজন তান্ত্রিক দরবেশকে নিয়ে আসেন বাসাতে। তান্ত্রিক দরবেশ বলেন ও তো অনেক বিপদে আছে, ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত। আল্লাহর উপর ভরসা রাখুন। ওর ক্ষতি করার জন্য যে জিনগুলো চালান করা হয়েছে, জিনগুলো খুবই ধুরন্ধর, খারাপ জিন। আল্লাহর রহমতে জিনগুলো ওর কাছে আর ভিড়তে পারবে না। মহিলা কবিরাজের কাছ থেকে পুনরায় তাবিজ নেবেন আর 10 মাস সেই তাবিজ ব্যবহার করতে হবে। সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। এরপর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। এই বলে সীমান্ত ভাই তার ঘটনা শেষ করেন। পছন্দ হলে ঘটনাটি শেয়ার করবেন। আমরা শেয়ার করলাম আপনার ঘটনা। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:12 আমাদের সঙ্গে আছেন জীবন। এবং জীবন ভাই, আপনি কেমন আছেন, কেমন এনজয় করছেন আজকে আমাদের সাথে জয়েন করে? কেমন লাগছে আপনার? জীবন, আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি মিউট করে ফেললেন, আপনি আনমিউটেড ছিলেন। সো আপনার আনমিউট করে কথা বলতে হবে। আপনি কেমন আছেন যদি একটু বলতেন আমাদেরকে। জীবন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? যদি শুনতে পান তাহলে আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আপনি যদি আমরা শোয়ের আগে জীবনের সাথে কথা বলেছি তখন তিনি ঠিক ভালোই শুনতে পাচ্ছিলেন এবং কথা বলছিলেন, কিন্তু এই মুহূর্তে আমি জানি না জীবনের কি অবস্থা হলো। যাই হোক, আমরা যদি জীবন দেখুক যে তিনি কথা ঠিক করতে পারেন কিনা তার এন্ডে।
আমি একটু দেখি জীবনকে এখান থেকে আনমিউট করা যায় কিনা। না, এখান থেকে আমি আনমিউট করতে পারছি না, সুতরাং আমরা পরের ঘটনায় চলে যাব। আশা করছি পরের ইমেলটাও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি শুরু করছি একটি বিশেষ ঘটনা। যারা আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবারের পরেও আরও একটি দিন ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চান, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। চলুন শুরু করা যাক। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। ঈদুল আজহার দিনে ঘটে যাওয়া অলৌকিক এক ঘটনা। ঘটনাটি আমার নিজের এলাকায়। যেহেতু কয়েকদিন আগেই ঈদুল আজহা পার হলো, সুতরাং এই ঘটনাটি একেবারেই সমসাময়িক। তিনি লিখছেন, তার নাম রাসেল মিয়া, জামালপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ ধর্মকুড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আমি বাংলাদেশের একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত আছি। আজ আপনাদের সাথে আমার জীবনের এক অবিশ্বাস্য, অলৌকিক এবং রোমহর্ষক ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি ঘটেছিল গত 7 জুন 2025 ঈদুল আজহার এক পবিত্র দিনে। দুপুর 12টা থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার প্রতিটি নিঃশ্বাসে এক শীতল ভয়ের ঢেউ তুলে যায়। আমার আপন ভাগ্নে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করে। সেখানে তার এক সহকর্মীর সঙ্গে তার এক নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে, যার টানে সেই বন্ধুটি আমাদের নিভৃত গ্রামে বেড়াতে আসার ইচ্ছা প্রকাশ করে। আমার ভাগ্নে তাকে না করতে পারেনি। ঈদের ঠিক আগের রাতে, অর্থাৎ চাঁদ রাতে, আনুমানিক রাত 8টা থেকে 9টার দিকে তারা দুজন ও আমার বোন আমাদের বাড়িতে এসে পৌঁছায়। আমি তাদের থাকার ব্যবস্থা করি এবং নিজে এরপরে গভীর ঘুমে তলিয়ে যাই। পরদিন সকালে আমরা সবাই ঈদগাহে সমবেত হই এবং ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে আমরা 3 বড় ভাই কোরবানির জন্য একটি বিশাল ষাঁড় গরু কিনে রেখেছিলাম। আমার আরেক ভাই তার 3 ছেলের আকিকার জন্য একটি গাভী জবাই করেন। আমরা সবাই মিলে কোরবানির মাংস কাটায় ব্যস্ত হয়ে পড়ি। পবিত্র ঈদের দিন এক উৎসব মুখর আমেজ, কিন্তু কে জানত এই আনন্দ মুহূর্তেই এক অলৌকিক বিভীষিকাময় ঘটনা ঘটবে। আনুমানিক দুপুর 12টায়, ঠিক একটু আগেই হবে, সেই মেহমানটি আমার ভাগ্নেকে বলে, আমি একটু 10-15 মিনিটের জন্য ঘুরে আসি, তুই মাংস কাটতে থাক। এই কথা বলে সে দোকানের দিকে যায়। আমাদের গ্রামের 4 রাস্তার মোড়ে একটি দোকান আছে। আমরা তখনও গরুর মাংস কাটাতেই ব্যস্ত আছি। হঠাৎ করে 4 রাস্তার মোড় থেকে এক হিমশীতল খবর ভেসে আসে, একটি লোক মারা গেছে। লোকটিকে কেউ চিনতে পারছে না। সে আমাদের এলাকার নয়, এমনকি আশেপাশেরও নয়। এই খবর শুনে আমরা সবাই ছুটে যাই। আমাদের বুক কেঁপে ওঠে। খুঁজতে থাকি আমাদের মেহমানকে। বাড়িতে গিয়ে দেখি সে নেই। তখনই আমাদের মনে এক অজানা আশঙ্কার কালো মেঘ জমে। আমরা দ্রুত 4 রাস্তার মোড়ে ছুটে যাই, যেখানে লোকজনের কাছে গিয়ে জানতে পারি ছেলেটির এই ভয়ঙ্কর অবস্থা কিভাবে হলো। তারা জানায়, রাস্তার পাশে একটি ধান খেতে 1 হাঁটু পানি ছিল। সেই পানিতে ছেলেটির মাথা নিচের দিকে মাটির ভেতরে গেঁথে রাখা হয়েছে। জোর করে কেউ ডুবিয়ে মেরেছে যেন। আর তার পা দুটো ছিল বিভীষিকাময় ভঙ্গিতে ওপরের দিকে। আমরা দ্রুত তাকে ধরাধরি করে পানি থেকে তুলি এবং মাথা উল্টো দিকে ঘুরিয়ে পেট থেকে পানি বের করি। তার মুখে অনেক ধরনের ঘাস, কাদামাটি লেগেছিল, সেগুলো পরিষ্কার করি। তখনও ছেলেটি পুরোপুরি অচেতন, কেবল তার পালস চলছিল ক্ষীণভাবে। প্রায় মৃত অবস্থায় তাকে নিয়ে আমরা ইসলামপুর থানার সরকারি সদর হাসপাতালে যাই।
কিন্তু সেখানকার ডাক্তাররা বলেন এখানে কোনো আইসিইউ খালি নেই, তাই ভর্তি করানো সম্ভব না, আপনারা দ্রুত তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। আমরা তৎক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা জানান তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করতে হবে, তার ফুসফুসের ভেতরে পানি ঢুকে গেছে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এরপর আমরা জামালপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাই, কিন্তু অদ্ভুতভাবে কেউ তাকে ভর্তি করতে চায় না। অনেক হাসপাতালেই আইসিইউ খালি ছিল। তারা বলে আপনারা যত দ্রুত সম্ভব ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যান। আমরা তাকে নিয়ে ময়মনসিংহের হাসপাতালে রওনা দেই। সেখানেও অনেক চেষ্টা করে কোনো হাসপাতালে তাকে ভর্তি করাতে পারি না। আমাদের তখন প্রচণ্ড দুশ্চিন্তা হয় যে ছেলেটিকে যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের সবাইকে জেল খাটতে হবে। হঠাৎ আনুমানিক রাত 8টা বা 9টা নাগাদ এক অলৌকিক ঘটনা ঘটে। যে ছেলেটি এর আগ পর্যন্ত পুরোপুরি অচেতন অবস্থায় ছিল সে প্রচণ্ড শক্তি নিয়ে উঠে বসে। আমরা তাকে আটকাতে পারছিলাম না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরে ভর করেছে। আমরা তাকে চেপে ধরেও আটকাতে পারছিলাম না। হঠাৎ সে আমাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আমরা সিদ্ধান্ত নেই ছেলেটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ভেতরেও ছেলেটি বারবার উঠে বসছিল। বারবার আমরা লক্ষ্য করি তার শরীরে কোথা থেকে যেন অস্বাভাবিক অদম্য শক্তি আসছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে 4-5 জন মিলেও আমরা তাকে আটকে রাখতে পারছিলাম না। এমন অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলেন আপনারা ওর পা দুটি গামছা দিয়ে বেঁধে ফেলুন, নয়তো অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে পড়ে যাবে। আমরা তার কথা শুনে পা দুটো বেঁধে ফেলি। এরপরও সে কিছুক্ষণ এমনভাবে উঠে বসতে থাকে এবং চোখগুলো অস্বাভাবিকভাবে বড় করতে থাকে। ঘটনার এখানেই শেষ নয়। আমরা ইতোমধ্যে জামালপুর বাইপাস পেরিয়ে একটা গ্রামের রাস্তা ধরেছি। তখন আমাদের মনে হচ্ছিল পেছন থেকে কেউ অদৃশ্যভাবে অ্যাম্বুলেন্সটাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তীব্র বাতাসে হঠাৎ করে অ্যাম্বুলেন্সটাকে এমনভাবে ধাক্কা মারছিল যেন কোনো দৈত্যাকার হাত তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে রাস্তার মাঝখানে 3-4টি বেড়াল শুয়েছিল, যেন অ্যাম্বুলেন্স এগিয়ে গেলে তারা অলৌকিকভাবে বাধা দিচ্ছিল। আমরা অ্যাম্বুলেন্সের ভেতরে সবাই সূরা ফাতিহা, সূরা ফালাক এবং অন্যান্য সূরা পাঠ করতে থাকি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরিস্থিতি ছিল বিভীষিকাময়, যেন এক অপার্থিব শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ চলছিল। আমি এর আগে জিন ভূতকে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু তখন যা দেখেছি তা আমার ধারণার বাইরে, কারণ এমনভাবে রাস্তায় কখনো বাধা পড়েনি। অবশেষে আমরা বাড়িতে পৌঁছানোর পর এই অবস্থা। ছেলেটিকে কয়েকজন মিলেও আটকাতে পারছিলাম না। তখন আমরা আশেপাশের এলাকা থেকে এমন হুজুরকে খুঁজতে থাকি যিনি জিন ছাড়াতে পারেন, কিন্তু ঈদের দিন হওয়ায় হুজুরকে পাওয়া যাচ্ছিল না। সবাই হয়তো ক্লান্ত হয়ে ততক্ষণে ঘুমিয়ে গেছেন। এমন অবস্থায় আমরা একজন হুজুরের সন্ধান পাই। অবশেষে তার কাছে যাই। সেই হুজুর রাজি হন। তাকে বাড়িতে আনার পর তিনি ছেলেটির হাত ধরে কয়েকটি দোয়া পাঠ করেন। দোয়া পাঠ করার পরে এক যেন জাদুর স্পর্শে ছেলেটি সুস্থ হয়ে উঠে বসে। আমরা তাকে জিজ্ঞেস করি তোমাকে কে কি করেছিল? সকাল থেকে এখন পর্যন্ত তোমার কিছু মনে পড়ে? ছেলেটি বিস্ময় ভরা চোখে উত্তর দেয় তার কিছুই মনে নেই। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম সে বলে, এবং এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এই ছিল আমার জীবনে এক অবিস্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পড়ে শোনালাম। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:22 এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জীবন। দেখি আমরা জীবনকে মাঝখানে মিস করেছিলাম, আমরা হারিয়ে ফেলা, উই লস্ট হিম ফর আ ওয়াইল। এখন নিশ্চয়ই তিনি আবার ফিরে এসেছেন। জীবন, যদি আপনি আমার কথা শুনতে পান তাহলে একটু কাইন্ডলি আপনি আনমিউট করে কথা বলবেন। জি, আমরা জীবনকে শুনতে পাচ্ছি। ওয়েলকাম সালাম। জীবন, আর একটু কাছ থেকে যদি কথা বলেন তাহলে আপনার কথা আমরা একটু পরিষ্কার শুনতে পারবো।
যদি আরেকটু কাছ থেকে আপনি মাইক্রোফোনের আরেকটু কাছ থেকে কথা বলেন। যাই হোক, জীবন, আপনি আপনার পরিচয়টা ফার্স্ট একটু দিবেন যে আপনি কোথায় থাকেন, কি করেন এবং কিভাবে আপনি আমাদের সাথে যুক্ত হলেন। জি ভাইয়া, আমি সাকিব আলম জীবন, আমি খুলনা থেকে বলতেছি। আর আমি স্টাডি করি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। জীবন, আপনার কথা আমরা খুবই অস্পষ্ট, খুবই আস্তে শুনতে পাচ্ছি। যদি একটু জোরে বলতে পারেন তাহলে হয়তো ভালো শুনতে জি পেতাম। ভাইয়া, এখন কি শোনা যাচ্ছে? এখন কিছুটা শুনতে পাচ্ছি। তো ভাইয়া, আমি সাকিব আলম জীবন, আমি খুলনা দৌলতপুর থেকে বলছি। এই মুহূর্তে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আর মূলত ওকে, জীবন, আপনি যদি একটু হেডফোন ইউজ করতেন তাহলে মনে হয় আমরা আপনাকে আরেকটু পরিষ্কার শুনতে পেতাম। সেটা কি সম্ভব? আমি হেডফোন ইউজ করতেছি আমি অলরেডি। তাহলে মনে হয় আপনার কানে হেডফোনের হেডফোনটা কোনো একটা সমস্যা আছে। আপনি কি হেডফোনটা ছাড়া একটু করে দেখবেন তাহলে? জি ভাই, এখন কি কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? এখন একদম পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার হেডফোনে ঝামেলা ছিল, এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। হয়তোবা। আচ্ছা, জি জি তো জি আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি আপনি বলবেন সেই ঘটনাটি আমি আর আপনাকে থামাচ্ছি না, আপনি শুরু জি করুন। জি 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 ভাইয়া, এই ঘটনাটা হচ্ছে মূলত 2022-23-এর ঠিক মাঝামাঝি একটা সময়ের। তো আমি খুব রিসেন্ট আমার গ্রামে ছিলাম, এই ঈদেও গ্রামে ছিলাম। তো যখন আমি রাত্রে একদিন বের হয়েছিলাম বাইরে জাস্ট ওয়াশরুম ইউজ করার জন্য, তো আমার চাচিদের বাসা আমাদের বাসার পিছনেই। তো ওই বাসার নারকেল গাছের উপরে আসলে একটা আগুনের ফুলকি বসে থাকতে দেখছিলাম। এটা হচ্ছে এই গত 7 তারিখের কাহিনী। তো ওটা দেখার পর মূলত আমার সে আগের পুরাতন কথাটা মনে পড়ে, ঘটনার কথাটা। তখন আমি সবসময় ভূত এফএম কম বেশি লাইভ শুনতাম বা ভিডিওস দেখতাম বা আপনার যে গল্পগুলো শুনতাম। তখন আমার মনে জাগলো যে আসলে গল্পটা শেয়ার করা যায়। তখন আমি আমার চাচির থেকে আবার পুনরায় সেই গল্পগুলো আবার রিপিটেডলি শুনলাম। তো ঘটনাটা ছিল আমার মেজো চাচির বোনের সাথে। উনি মাইজ দিতে থাকে, নোয়াখালী মাইজদি। তো জীবন, আপনাকে আমি আবারও হারিয়ে ফেলেছি। আপনি যদি হ্যালো জীবন, জীবন কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আবার শুনতে পাচ্ছি। জি, বলতে শুরু করেন। জি জি তো এখন মূলত যে সমস্যাটা ছিল, আন্টি মাইজ দিতে থাকতেন। ওনার হাজবেন্ড হচ্ছে একটা দোকান চালাতো, বেশ বড়সড় রকমের একটা মুদি দোকান ছিল ওনাদের। আর আন্টির হচ্ছে ছেলে ছিল 2 জন। বড় জনের নাম ছিল ওয়াসি, আর ছোট ছেলের নামটা আসলে আমি ভুলে গেছি। তো মূলত কাহিনীটা প্রথম ঘটে যখন ওনারা কিছু জিনিস অ্যাটাচ করতে পারে, আইডিয়া করতে পারে যে বাসার বিভিন্ন জিনিস হারিয়ে যায় বা ফ্রিজের গোছ মাছ মাংস এগুলো হারিয়ে যায়। আপনার যে আলমারি থাকে, আলমারি থেকে টাকা উধাও হয়ে যায়, স্বর্ণালংকার উধাও হয়ে যায়। তো প্রথম এই জিনিসগুলো যখন ঘটে একাধিকবার, তখন মানে সবাই এভাবেই ভাবতো যে হয়তো বা চোর আসছে বা কোনো কিছু, কিন্তু কোনো সময় এখন পর্যন্ত এটা কোনো আলমারি আগোছালো পায়নি বা কোনো ফ্রিজ খোলা পায়নি। এরকম বিভিন্ন রকমের ছোটখাটো ঘটনা ঘটতে থাকতো। তো এট লাস্ট 2023-এর আগে, অর্থাৎ 22-এর শেষের দিকে, আন্টির বড় ছেলে ওয়াসি, যে সে হচ্ছে মাদ্রাসা পড়াশোনা করে, আর ছোট ছেলেটা তখন প্রায় 5 বছরের কাছাকাছি বয়স ছিল। তো আঙ্কেল যেহেতু মুদি দোকানে কাজ করতেন, সেহেতু উনি অনেক রাত করে বাসায় ফিরেন। আর বড় ছেলে যেহেতু বোর্ডিং মাদ্রাসায় দেওয়া ছিল, সে কারণে আন্টি আর ছোট ছেলে যে তারা 2জন বাসায় থাকতো। তো একদিন রাতে এরকম ভাবে আন্টি আর ওনার ছোট ছেলেকে নিয়ে রাতে ঘুম পড়ে। হঠাৎ করে আন্টি যখন চোখ খুলে, উনার বাম পাশে উনার ছোট ছেলে ছিল ঘুমানো। উনি উনার ছোট ছেলেকে খুঁজে পাচ্ছিল না। তো একটা সময় আন্টি যখন অনেক খোঁজ করে, বাসার ভিতরে যে মেইন গেট গুলা ছিল এগুলো প্রত্যেকটা দরজায় তালা দেওয়া ছিল, ভিতর থেকে সিকিনি দেওয়া ছিল। তো যখন আন্টি পাচ্ছিল না, তখন আন্টির মাথায় একটু অন্য রকমের একটা কাজ করে যে পুরো ঘর আটকানো, তাহলে ছেলে কোথায় হারাবে। পরে যখন পাড়া মহল্লায় একটা হই হুল্লোড় একটা অবস্থা দাঁড়ালো, আন্টি চিল্লাতে চেঁচামেচি শুরু করলো। তো তখন এলাকাবাসী টর্চ লাইট নিয়ে রাত্রেবেলা এরকম প্রায় 12টা 12:30টার সময় ওনার ছেলেকে খোঁজা শুরু করলো। একটা সময় পর সবাই আইডিয়া করলো যে যেহেতু আশপাশে সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও নেই,
তো আন্টির বাসার পিছনে যেই পুকুরটা ছিল, সবাই পুকুরের দিকে গেল, পুকুরের আশপাশে দেখাশোনা করছে যে কোথাও আছে কিনা টর্চ লাইট দিয়ে। একটা সময় দুজন লোক হঠাৎ বলা বলি করছে যে আমরা একটু পানিতে নেমে দিই। তো পানিতে নামার সময় ভাইয়া ঠিক 2-3টা স্টেপ সিঁড়ি যখন তারা নিচে নামলো, তৎক্ষণাৎ একজনের পায়ে ঠান্ডা কোনো একটা কিছু আহ ইয়ে করতে পারলো, টাচ করতে পারলো যে না আমার পায়ে কিছু একটা লেগেছে। উনি ভয় তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠে যায়, উঠে বলতে থাকে যে আমি কিছু একটা আঁচ পেয়েছি, এখানে কিছু একটা আছে। তখন ওনারা মোটামুটি কেউ সাহস পাচ্ছিল না। পরে প্রায় 8-10 জন মিলে পুকুরে নেমে হাতে হাতে দেখে যে কিছু আছে কিনা। তো এট লাস্ট আন্টির ছোট ছেলেকে আসলে পুকুরে পাওয়া যায়, এবং আনফরচুনেটলি কোনোভাবে আবিষ্কার করতে পারে না স্বাভাবিকভাবে। এই ঘটনাগুলো ঘটার পর থেকে এলাকাতেও খুব বেশ এই ঘটনাটা সাড়া ফেলে। বিভিন্ন রকমের তখন থেকেই কবিরাজ দেখা শুরু হয়। বিভিন্ন রকমের কবিরাজ দেখার পরেও কোনো রকমের কোনো সলিউশন হচ্ছিল না। তো শেষমেশ উনারা ফেনী মহিপালের দিকে কোনো একটা, যেমন কিছু ট্রিবিউট থাকে না, কিছু জাতি যারা হচ্ছে এরকম জিন জাতি নিয়ে বেশি কাজ বাজ করে বা এরকম কিছু। তো উনারা এরকম কারো খোঁজ পেয়েছিল। তারপর ওনাদের পুরো একটা টিম আসে আন্টিদের বাসায়, এসে ওনারা জিনিসগুলো ইনভেস্টিগেট করে। একটা পর্যায়ে ওনারা জানতে পারে যে আন্টির উপরে আসলে জিনের কিছু প্রভাব আছে, জিনের নজর আছে আন্টির উপর। তো ওনাদের থেকে যখন ইনফরমেশন গুলো নেওয়া হলো, আসলে সত্য বলতে ভাইয়া, আমি যদি ওনাদের পরিবারের কোন একটা অংশ না হতাম, হয়তো এরকম জিনিসগুলো আমিও খুব কষ্টে বিশ্বাস করতাম। তো যেহেতু আমি নিজের চোখে দেখেছি জিনিসগুলা, নিজের কানে শুনেছি এবং আমার নিজেদের ভিতরেই হয়েছে, সেহেতু আসলে বিশ্বাস না করে পারছি না। তো আন্টির বিষয়ে বললো যে আন্টির উপরে একটা জিন খুব পছন্দ করে, নজর আছে। তারা 7 ভাই বোন, এবং তাদের 7 ভাই বোনের সঙ্গে আমার পার্সোনালি আমার চাচাতো ভাই বোনদের সঙ্গেও নাম মিলে। আমি এখনো নামের দিকে যাচ্ছি না। তো উনারা বলল যে ওদের ভিতরে একটা ছেলে জিন আন্টিকে খুব পছন্দ করে এবং সে আন্টিকে নাকি বিয়ে করতে চায়, ঠিক এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। তো যে কারণে উনি জিনটা হচ্ছে আন্টির ক্ষতি করে বসে। তো একটা পর্যায়ে লাস্টে এরকম হয় যে আন্টিকে এরকম ভাবে জিন পজ করে। আন্টি দেখা যায় যে স্বাভাবিক থাকতে পারে না। কবিরাজরা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ওনাকে বিছানা থেকে এভাবে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা সময় যে ওনাকে ট্রিটমেন্ট করা হয় বিছানার সঙ্গে ওনার হাত পা বেঁধে। তো উনি মেন্টালি একেবারে খারাপ অবস্থায় ছিল। তো হঠাৎ করে একদিন আঙ্কেল অনেক রাত করে দোকান থেকে আসে, এসে দরজায় বারবার নক করতে থাকে, দরজার ভিতর থেকে লাগানো। বাসায় আন্টি শুধুমাত্র একাই ছিল। তো দীর্ঘ সময় দরজা নক করার পর যখন দরজা খুলছে না, তখন আঙ্কেল আশপাশের লোকজন নিয়ে উপরের টিন থেকে খুলে ঘরে প্রবেশ করে। তো ঘরে প্রবেশ করে দেখে আন্টি যেখানে ঘুমানো ছিল সেখানে কাঁথা আলানো আছে, আগোছালো আছে, কিন্তু পুরো ঘরের কোথাও আন্টি নেই। এরপরে কবিরাজকে আবার ডাকা হয়। কবিরাজকে ডেকে আবার যখন শুরুর সিস্টেমে যখন আবার এটা প্রসেসিং শুরু করে, তখন আন্টিকে কোথাও খুঁজে না পাওয়ার পর হঠাৎ করে কবিরাজ একজন বলেন যে আন্টিকে নাকি চিটাগাং এর কোনো একটা পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে, যখন হচ্ছে কবিরাজ মূলত জিন চালান দেয় আর কি। তো একটা পর্যায়ে ওনারা বলে যে যদি আমার ওকে ফিরিয়ে আনতে হয়, কবিরাজ বলে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বেশ বড় রকমের একটা সমস্যা হতে পারে, এখানে একটা ঝামেলা হতে পারে। তো প্রথমত ওনারা বেশ কিছু টাকা পয়সা খরচ করে এই জিনিসগুলোর পিছনে। তো বলে যে লাস্ট টাইমে আর একটু খরচ করেই দেখি যদি কিছু ভালো হয় আর কি। তো লাস্ট টাইমে এই কবিরাজরা জিন চালান দেয় চিটাগাং এর ওই পাহাড়ে। প্রথমে যখন তারা সুন্দরভাবে ওদেরকে বলে যে তাদের লোককে ফিরিয়ে দিতে, তো তারা পুরোপুরি নাকচ শিকার যায়। দ্বিতীয়তে যখন ওরা আবার লোক পাঠায়, তখন জিনের দুই পক্ষের ভিতরে মোটামুটি একটা মারামারি হয়ে যায় বা একটা ফাটাফাটি একটা অবস্থা হয়ে যায়। পরে যখন জিন চালান দেওয়া জিনগুলো যখন ব্যাকে আসে, তারা অনেকে আহত ছিল। এটা হচ্ছে কবিরাজের কথা, যিনি এটা বলেছে আর কি। তো সবশেষে কিছুদিন পর, তখনও আনতে পারে নাই আন্টিকে, কিছুদিন পর হঠাৎ করে আমাদের ওই এলাকার এক মুরব্বী ফজরে নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি দেখেন যে মোড়ের একটা চার দোকানের বেঞ্চের উপরে আন্টি অচেতন অবস্থায় পড়ে আছে। তো যেহেতু শীতকাল ছিল, ওই মুরব্বীটা ওনার চাদর আন্টিকে মুড়িয়ে দিয়ে উনি বাসায় খোঁজ দিয়ে আন্টিকে পাঠিয়ে দেয়।
তো এরপর থেকে মোটামুটি আন্টিকে আর স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছিল না। উনি প্রায় সময় হাওয়ায় ভেসে যেতেন। উনি প্রায় সময় উপরে যে ছাদ থাকে, ছাদের সঙ্গে ওনার শরীর লেগে যায়, ফ্যানের সঙ্গে শরীর লেগে যায়, এরকম একটা অবস্থা। লাস্ট কালে এই কবিরাজের মাধ্যমে ওরা কবিরাজ মূলত আপনার একটা গরু, একটা ছাগল সহ আরো কিছু কিছু জিনিস, যে এই জিনিসগুলা দিলে তারা কোন রকম ভাবে এদেরকে আটকানোর চেষ্টা করবে। তো সবশেষে ভাইয়া এই কবিরাজের মাধ্যমে সেই প্রসেসিংটা করা হয়। করার পর মূলত এই জিনের সিস্টেমটা আসলে কাটানো সম্ভব হয়। তো তাদের 7 ভাই বোনের ভিতরে 7 ভাই বোনকেই মূলত কবিরাজের কথা অনুযায়ী 7 ভাই বোনকেই বোতল ভর্তি করেছিল, এবং তাদের একটা মা ছিল। সেই মা শেষমেশ অনেক কান্নাকাটি করেছিল কবিরাজের কাছে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কবিরাজ কোনোভাবে এটা নিয়ে রাজি হয় নাই। তো এরপর থেকে জিনিসগুলো খুবই ঠান্ডা ছিল। মোটামুটি কিছুদিন পর, অর্থাৎ 2024-এর রোজার ঈদের আগ পর্যন্ত মোটামুটি স্বাভাবিক। আর আমার চাচির যে বোন, যার উপর আসলে সমস্যাটা হচ্ছিল, উনি তখন মূলত আমার চাচির বাসায় চলে আসে, আমার চাচির সঙ্গে থাকে উনি। তো অ্যাটলিস্ট এই বাসায় আসার পর হঠাৎ করে একদিন রাতে একটা ঘটনা ঘটে। সেটা আলমারি থেকে প্রায় 1,20,000 টাকার মতো এবং প্রায় 2 ভরি স্বর্ণের মতন হঠাৎ করে উধাও হয়ে যায়। এটা নিয়ে মূলত পুলিশ জিডি করা হয় অনেক কিছুই, কিন্তু কোনো প্রকারে কাজে আসে না। তো সবশেষে এবারও জানতে পারে যে জিনের সে আগের যে ঝামেলাগুলো করছিল এগুলো আবার পুনরায় শুরু হয়ে গেছে। তো এই ছিল ভাইয়া মূলত ঘটনা। আর মূলত এখনো দেখা যায় যে আমার চাচির বোন যে বাসায় থাকে, ওই বাসার চালের উপরে বা টিনের উপরে এখনো আগুনের ফুলকি দেখা যায়। এখনো ওনার উপরে জি। অনেক রকমের সমস্যা হয়। এই জি। ছিল ভাইয়া আমার আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমার কাছে আমি আরো আমার কিছু আমার ঘটনা আছে, আমার আমি জীবন ইনশাল্লাহ শেয়ার জীবন আমি করবো। একটু বলি। আমি একটু বলি। জি আমার জি আসলে অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে মানে জি অনেকদিন জি পরে আমি কাউকে পেলাম যিনি খুব জি চমৎকার করে গুছিয়ে তার ঘটনাটি জি উপস্থাপন জি করতে পারেন। তো জীবন আমি জি জি সবার সামনে এইজন্য বলছি আপনাকে আলাদাভাবে পার্সোনালি না বলে। আমি খুবই চাই যে আপনি রেগুলার আমাদের সাথে যুক্ত হন এবং আপনি ঘটনা জি জি সংগ্রহ করে আমাদের সাথে জি জি সেই ঘটনাগুলো শেয়ার করুন। কারণ আমি জি জি ভাইয়া, বিশ্বাস আমি করি অনেক পুরাতন একজন লিসেনার আপনাদের, এবং আমি আজকে ফার্স্ট যখন আপনার গলায় কণ্ঠটা শুনলাম লাইভে, আমি আসলে খুবই চমকপ্রদ একটা অবস্থায় ছিলাম, আমি বলে বুঝতে পারবো না না, না যে জীবন পছন্দের আপনি মানুষটার গলা আজকে শুনতে পাচ্ছি। না জীবন তাহলে আপনি এই লাইভেই বলেন যে আমরা কি মাঝে মাঝে এরকম ভাবে আপনাকে ইনভাইট করতে পারি কিনা এবং আপনি আমাদের সাথে যুক্ত হতে জি জি চান জি কিনা, তাহলে খুবই ভালো হয় সবাই জি যেহেতু জি এবং এখানে আছেন। অবশ্যই আমার কাছে অনেক গল্প আছে, যেমন আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া লাল ঘোড়ার মাথা ছাড়া ঘোড়ার একটা তাহলে কাহিনী জীবন আছে, আমরা মাটির কি চীনের আরো কাহিনী একটা আছে। ঘটনা আমরা কি আরো একটা ঘটনা আগামী রবিবারে আপনার কাছ থেকে শুনতে পারি, এরকম কি সম্ভাবনা আছে? ইনশাল্লাহ ভাইয়া, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি ভূতের সঙ্গে সবসময় আছি, দোয়া করবেন আমার জন্য। আমি থ্যাংক ইনশাল্লাহ ইউ চেষ্টা সো করব। মাচ। থ্যাংক ইউ সো মাচ জীবন। জি এবং আপনার প্রথমে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিস যখন হচ্ছিল তখন জি আমি জি ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে মনে হয় আর জীবনের ঘটনা শোনা হলো না, কারণ আপনি খুব চমৎকারভাবে বলেন বলেই আপনাকে আমিও ইনভাইট আসলে করা। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমি আসলে প্রথমবার লাইভে আসছি, যার জন্য আমার এক্সপিরিয়েন্সটা না খুবই ভাইয়া, খুবই কোনো কম ছিল। সমস্যা নাই। আপনি খুব চমৎকারভাবে জি 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 বলেছেন এবং আমরা খুবই মনোযোগ দিয়ে আপনার ঘটনা শুনছিলাম। এবং আমি থ্যাংক ইউ সো বিশ্বাস করি মাচ যে ভাইয়া। পরের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আ অনেক ভালো লাগবে এবং জি আপনারা জি যারা জি শুনছেন এই ইনশাল্লাহ আমি মুহূর্তে আরো ভালোভাবে বলার চেষ্টা করব। রাইট, এবং আপনারা যারা শুনছেন এই মুহূর্তে তারা সবাই কমেন্টে প্লিজ তাকে উৎসাহ দেওয়ার জন্য থামস আপ দেবেন প্লিজ। এটা আমার অনুরোধ এবং জীবনকে আমরা চাই এবং জীবন লিখবেন বা থামস আপ দিবেন, যে কোনো একটা কিছু। আমরা এরপরে একটা ইমেইলে জি যাব, জি তার জি আগে জীবনের কাছ থেকে আমি বিদায় নেব। জীবন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঈদের পরে জি জি এরকম জি একটা ব্যস্ত সময়ে যখন থামস থ্যাংক আপ ইউ সো আসতে মাচ। শুরু করেছে জীবন, আপনি যদি দেখেন কমেন্টগুলো তাহলে মাই বুঝতে প্লিজার। পারবেন। জি হ্যাঁ, জি জি তো মাই প্লিজার। সো ঠিক আছে ভাইয়া। ঈদের পরে যখন সবার মন খারাপ, কারণ ফেসবুকে ঢুকা যায় না, ফেসবুকে ঢুকলেই একটাই কথা যে ছুটি শেষ, ছুটি শেষ, ছুটি শেষ, জি জি এরকম জি একটা অবস্থা। রাইট 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 যখন সবার জি মন জি খারাপ, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এসে এই সময়টা জি আমাদের জি খুব বাজে একটা টাইম যায়। সেই টাইমে আপনি একদমই আমাদের সাথে একদমই যুক্ত হলেন এবং আমি জানি যে যারা থামস আপ দিচ্ছেন তারা সবাই মন প্রাণ দিয়ে চান যে আমরা ভূত.com আবার সেই একই রকম ফরম্যাটে, আগের ফরম্যাটে ফিরে নিয়ে আসি, যেখানে ইমেল তো থাকবেই কিন্তু চমৎকার বলতে পারেন এরকম গেস্টও থাকবে। এবং দেখেন কত থামস আপ আসছে এবং লাভ জি জি আসছে, জি থামস আপ আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা শুনছেন এবং যারা থামস আপ দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং জীবন আপনি ভালো থাকবেন।
জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আমরা কথা বলছিলাম জীবনের সাথে এবং জীবন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আমি বিশ্বাস করি যে জীবনকে আমরা পরবর্তীতেও পাবো এবং জীবন পরবর্তীতেও আমাদের কাছে ঘটনা নিয়ে আসবেন এবং আপনারা যারা থামস আপ দিচ্ছেন, যারা জীবনকে উৎসাহ দিচ্ছেন কমেন্ট সেকশনে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি পারছেন, কারণ আমি তো শুধু মুখে বললাম, কিন্তু আপনারা কত মানুষ বলছেন। এটাতে শুধু জীবন না, জীবনের মতো আরো অনেকেই হয়তো উৎসাহিত হবেন আমাদের সাথে ঘটনা সংগ্রহ করে বা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি যে ঈদের পরে অনেকেই বাড়ি ফিরেছেন, অনেকে আজকে অফিসও করেছেন, অফিসের পরে অনেকে টায়ার্ড এবং প্রথম দিন অফিসে যদি একটু ঢিলাঢালা হয়, কিন্তু সবার মন বেশ খারাপ, কারণ আলটিমেটলি মানে অফিসিয়ালি ঈদ শেষ হয়ে গেছে। কিছু করার নাই। আমার নিজেরও খুব খারাপ লাগে এই সময়টা এবং মানে যাওয়ার সময় ঠিক যতটাই ভালো লাগে, আত্মীয় স্বজনের কাছে ফেরার সময় ঠিক ততটাই খারাপ লাগে। তো আপনারা মানে কি বলবো, যে আগামী ঈদের আগে তো আসলে আর কিছু করার নেই, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই সময়টা মানে ঈদের আগের সময়টাকেও আরো বেশি উপভোগ্য করে তোলার জন্য। এবং অনেকেই আমাদের সাথে, যেমন দেখতে পাচ্ছি আরমান, তারপরে হচ্ছে জ্যোৎস্না বেগম, মেহেদি হাসান, অনেকেই থামস আপ দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার একদম মানে মনের গভীর থেকে আপনাদের জন্য ভালোবাসা, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবে যদি গেস্টদের আপনারা মানে উৎসাহ দেন, তাহলে গেস্টরাও অনেক খুশি হবেন। তো আমি আজকে আপনাদের এই ঈদের পরপরই আমি চেষ্টা করেছিলাম 2টা ইমেল, একটা গেস্ট এবং একজন গেস্ট এবং একটা অডিও ক্লিপ সেভাবেই সাজাতে, এবং আজকে অডিও ক্লিপটা আমাদের পাঠিয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ, খুবই পছন্দের একজন মানুষ, এরাম। এবং এরামের অডিও ক্লিপটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে অডিও ক্লিপ আসলে কেমন হওয়া উচিত বা কিভাবে অডিও ক্লিপে ঘটনা শেয়ার করলে মানুষ পছন্দ করেন। তো এরামকে আমি এই জন্য অনেক ধন্যবাদ জানাই এবং এরামের জন্য আপনারা সবাই একটু এরামকে উৎসাহ দিবেন, যাতে উনিও আরও উৎসাহী হন এবং আমাদের সবাইকে মানে এরামের জন্য কিছু থামস আপ দেবেন, যে আমাদের সবাই যেন তাকে মানে কি বলবো, যে উৎসাহ দেওয়ার ফলে তিনি যেন আমাদের সাথে ঘটনা আরো বেশি করে শেয়ার করেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অডিও ক্লিপে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব বেশি বড় না, মাত্র 11 মিনিট সামথিং এর একটি ঘটনা। আপনারা যদি এইটুকু সময় আমাদের সাথে কষ্ট করে থাকেন, তাহলে ঘটনাটা শুনেই তারপরে ঘুমাতে যেতে পারবেন। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম বলছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আপনার আগের শো ভূত FM এবং ভূত.com-এর শ্রোতা মইদুল ভাই আমাকে শেয়ার করেছেন। মইদুল ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া জেলা সদর শহরেই। এই মইদুল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগে আমার সাথে মোহাম্মদপুরে দেখা হয় একটি চায়ের দোকানে। তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন, সেদিনও তার সাথে দেখা হয়। তো তখন তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করে এবং আমাকে বলে ভূত.com-এ পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন, আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার বলার ভঙ্গিতে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আমি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমার বরাব্বুর বাসায় এক দম্পতি কাজ করত 2-3 বেলা খাবারের বিনিময়ে। গ্রামে সেই সময় অনেক অভাব অনটন ছিল, গ্রামের মানুষের মধ্যে তেমন একটা কাজ ছিল না। তো তখন ওই দম্পতি আমার বরাব্বুর বাসায় কাজ করত এবং সেই দম্পতির 2টা বাচ্চা ছিল, 2টাই মেয়ে। ছোট মেয়ে আমার বরাব্বু তো বোনের বাসায় কাজ করত, আর বড় বোনটা আমার বরাব্বুর গরু, ছাগল, গৃহপালিত পশু এগুলার সেবা যত্ন করত। তো আমার বরাব্বুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, 15 কিলোমিটার দূরে
কিছু আবাদি ফসলি ক্ষেত ছিল। বরাব্বু এখানে গ্রামেরই কিছু লোককে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু 15 কিলোমিটার অনেক দূর হয়ে যায়, এই জন্য সেখানে তারা বেশি দিন থাকেনি। তো এখন বরাব্বু ওই জায়গায় ওই ফসলি ক্ষেতে বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করত, যেমন আদা, হলুদ, কলা, তরমুজ। তো দেখা গেছে যেহেতু আমার বরাব্বুর বাড়ি থেকে অনেক দূরে ফসলি ক্ষেত, চুরি হয়ে যেত অনেক ফসল। আর সে সময় প্রচুর আদা চোর ছিল, মানুষ অভাব অনটনের তাড়নায় চুরি করত। এবং পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়েরও বাঁশ চুরি হতো। রাসেল ভাই, এগুলো আমি বলছি কেন, ঘটনার বোঝার সুবিধার্থে বলছি। তো তখন বরাব্বু উপায় অন্তর পাচ্ছিল না। কয়েকদিন পরের ঘটনা, বরাব্বু একটা স্টেপ নেয় যে এই যে দম্পতি, তাদের তো থাকার কোনো আবাসস্থল নাই। তখন বরাব্বু এই দম্পতিকে ওই ক্ষেত বাড়িতে 3টা ঘর করে দেন। 2টা থাকার ঘর, 2টা রুম থাকার ঘর, আর একটা রান্নাঘর, এবং তাদের পানির চাহিদা মেটানোর জন্য একটা টিউবওয়েল করে দেন। হঠাৎ গ্রামে মানুষ বলা বলি শুরু করলো, সেই দম্পতির যে বড় মেয়ে, সে এলাকারই মহসিন নামে এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে। মানুষজন তাদেরকে রাস্তায় গল্প করতে দেখত, বিভিন্ন জায়গায় গল্প করতে দেখত। এটা মানুষের চোখে কটু লাগে। তো পরবর্তীতে বরাব্বুর কাছে এই বিষয়টা আসে, নালিশ আসে। তো বরাব্বু পরবর্তীতে একটা স্টেপ নেয় যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ছেলেও ওই দিক দিয়ে গরিব, মেয়েও গরিব। তার কয়েকদিন পরের ঘটনা, সপ্তাহখানেক। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের সাথে মহসিনের সম্পর্ক ছিল, দম্পতির মেয়ে, হঠাৎ একদিন বজ্রপাতে মারা গেল বাড়িতে। তো আমিও গিয়েছিলাম রাসেল ভাই, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি গিয়ে দেখলাম সেই মেয়ে, বরাব্বু যেখানে বাড়ি করে দিয়েছে তাদেরকে, সেই মেয়ে টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বজ্রপাত তখনই তার শরীরে পড়েছে। গাছের পাতাগুলো সব দেখলাম পুড়ে লাল হয়ে আছে, এবং মেয়েটি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে ধরেছিল ঘরে। তো মেয়েটা ওইভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি, শুধু তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গিয়েছে। তো এখান থেকেই রাসেল ভাই মূলত ঘটনা শুরু। তার কয়েকদিন পর থেকেই এলাকায় কিছু ঝামেলা হওয়া শুরু করলো। যেমন আমাদেরই গ্রামের শফিকুল নামে এক ব্যক্তি, তিনি মূলত কুমিল্লা শহরে ইটভাটায় কাজ করে। 3 মাস পর পর সে বাড়িতে আসে। তিনি বাড়িতে এসেছেন 2 দিন হলো। তো তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে বাড়ির শাকসবজি কেনাকাটা করে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে তার যে জায়গায় বাড়ি যেতে হলে অনেক বড় পুকুর, 2 পাশে মাটির রাস্তার 2 পাশে 2টা বড় পুকুর। এই পুকুরের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। তো সে রাস্তা ধরে ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো তার হাতে কিছু মিষ্টি ছিল, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছেন, তার বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য সে কিছু মিষ্টি বাজার থেকে কিনেছে, এবং আরেক হাতে সবজি, বাজারপত্র। তো হঠাৎ তার সামনে ওই যে বজ্রপাতে দম্পতির মেয়ে, সে এসে দাঁড়ায়। তো তাকে উদ্দেশ্য করে বলে শফিকুল নানা। তাকে শফিকুল নানা করে আগেও ডাকতো যখন ওই মেয়ে জীবিত ছিল। তো বলে, শফিকুল নানা, আমাকে পুরা মিষ্টির প্যাকেটটা দে। তো শফিকুল বলে, মজা নেওয়ার জায়গা পাইস নাই? আর এত রাত 12টা 12:30টার দিক তুই এত রাইতে কি করিস মেয়ে মানুষ? তখন ওই মেয়ে প্রত্যুত্তর দেয় যে,
শফিকুল, না না, তুই কি দিবি? পুরা মিষ্টির প্যাকেট দিবি, নাইলে কিন্তু তুই কিন্তু ফিরতে পারবি না। তো শফিকুল ওনার তো মানে এইরকম কথা রিপেলে আসবে উনি এটা কখনো ভাবে নাই, কারণ ওই মেয়ে যখন জীবিত ছিল কখনো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছে যেহেতু নানা হয়। তো উনি তো ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এইরকম একরোখার মতো ব্যবহার করতেছে কেন, মেয়ে মানুষ এখন সে তো যেতেও পারতেছে না। তো তখন সে বলে, না পুরা মিষ্টি দেওয়া যাবে না, তুই চাইলে আমি তো বের করে দিতে পারি 1টা বা 2টা মিষ্টি। তো তখন সেই মেয়ে বলে পুরা প্যাকেটই লাগবে। তো সে যেহেতু রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে, বর্ষাকাল, রাস্তা কাদা কাদা ভাব, আর তার জন্য তার বউ বাচ্চা অপেক্ষা করছে, অনেকদিন পর বাড়িতে এসেছে, তখন সে ওই মেয়েকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো সেই মেয়েকে পাশ কাটিয়ে কিছু দূর সে কয়েক কদম চলে গিয়েছে, সেই মেয়ে আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলো এখন রাস্তার পাশে ডানে বামে তো পুকুর, সামন দিক দিয়ে যদি আমাকে কাটায় আসে, আমাকে কাটিয়ে আসলে তো আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আসতো, তাই না? সামনে কিভাবে আসলো? সে বুঝে ফেলে যে না, সামথিং ইজ রং, কিছু ভুল হচ্ছে আমার। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে সে যেহেতু পথ রোধ করেছে, সে দাঁড়িয়ে পড়ে। তো তখন ওই মেয়ে বলে, তুই মিষ্টি যেহেতু দিলি না, তোর কর্মের ফল তুই ভোগ কর, বলে হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে ওনার গলা ধরে থপাস করে একটা আছাড় মারে। আর এই আছাড় খেয়ে উনি এতটাই ব্যথা পান আর এত জোরেই আছাড় মেরেছে তাকে, তখন সে রাস্তার ধারে যে পুকুর আছে পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, তাকে পাচ্ছিল না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর তাকে নাকি পায়, যেটা পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে বলে। তো তাকে পায় পুকুরের ধারে, সে পানিতে পড়ে আছে, শুধুমাত্র তার মাথাটুকু পানির উপরে আর পুরো বডিটুকু পানিতে। পরবর্তীতে সে এই ঘটনাটা সবাইকে জানায়। এই ঘটনা ওই মেয়ে, সবাই তো বলে ওই মেয়ে তো মারা গিয়েছে, তখন সেও তো হতবাক, আর এইটা কি হলো। তারপর কয়েকদিন পর নাকি উনি প্রচুর অসুস্থ হয়ে যায়। আমি রাসেল ভাই এটা মূলত শুনেছিলাম, আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতো, FWA। তো ওনার ওয়াইফ আসতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওষুধ নিতে, সুখী বড়ি। তো তখন আমি এই ঘটনাগুলো শুনেছিলাম। আরেকটা ঘটনা রাসেল ভাই আমাদেরই এলাকায়, এটাও তার কয়েকদিন পরের ঘটনা। রশিদুল নামে এক শুটকি ব্যবসায়ী আছে আমাদের গ্রামে। তো তিনি মূলত সাইকেলে করে শুটকি বিক্রি করতো বাড়িতে বাড়িতে গিয়ে। তো একদিনের ঘটনা, তিনি আড়তে গিয়েছেন শুটকি কিনতে। তো শুটকি কিনে সে একটা ছোট ব্যাগ আর এক বস্তা শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো হাজীগঞ্জ নামে একটা বাজার আছে, ওই বাজার থেকে পুরোটাই মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে ধরে সে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো ফিরতে 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 আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আমরা শুনছিলাম ইরামের ঘটনা। ইরামের ঘটনার লাস্টে কিছু একটা হয়েছে, ড্রপ করলো। যাই হোক, আমরা ইরামের ঘটনাটা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ইরাম নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। ইরাম, লাস্টের ঘটনাটার কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ করে যেন শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার ঘটলো। যাই হোক, আমরা যদি পারি তাহলে আমরা পরবর্তীতে এই ঘটনার বাকি অংশটুকু আপনাদের শোনানোর চেষ্টা করব খুব দ্রুত, এবং আশা করছি যে আপনারা সেটা পছন্দ করবেন। আর ইরামকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ এভাবেই আসে, এবং আমি শুরুতেই বলেছিলাম যে ঈদের শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের জীবনে ঈদের সংখ্যাটা খুবই সীমিত। মানে একটা মানুষের জীবন যদি আমরা চিন্তা করি, পুরো জীবনটা যদি আমরা চিন্তা করি, তাহলে
সেখানে নির্দিষ্ট সংখ্যক ঈদ আমরা উপভোগ করতে পারি এবং সেজন্যই এই সময়টা পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটানোটা খুব 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 জরুরি আমার কাছে মনে হয়। মানে অথবা নিজের মতো করে আপনার যেটা ভালো লাগে আর কি সেভাবে কাটানো জরুরি। তবে আমার কাছে মনে হয় যে অন্য ছুটির সাথে ঈদের প্রধানতম পার্থক্য যেটা, সেটা হচ্ছে অন্য ছুটিগুলো আমরা বিভিন্ন জায়গায় কাটিয়েও বেশ শান্তি পাই, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষ যারা আমরা, তারা আসলে এই সময়টা আত্মীয় স্বজনের সাথে কাটাতে চাই। আবার এটা হয় যে যারা অনেকে, মানে এটা আমরা আসলে, যে আমার কথাটা শুনছি অনেকটা এরকম যে আত্মীয় স্বজন যাদের দূরে থাকেন তাদের জন্য এই কথাটা সত্যি, কিন্তু অনেকের আত্মীয় স্বজনই তো সবসময় কাছেই থাকেন, তারা অবশ্যই ঈদের সময়টা বিভিন্ন সময় দেখা যায় যে ঈদের সময়টা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় যান। সেটাও মানে আমি বললাম যে যেটা নিজের আপনার ভালো লাগে, সবার ভালো লাগে, সেরকম কিছু একটা করতে পারাটাই ঈদ উদযাপন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি food.com-এর সাথে থাকুন, এবং ঠিক একইভাবে আমরা ফিরে আসতে চাই বারবার নতুন নতুন সব আইডিয়া নিয়ে, এবং আমাদের সামনে আরও বেশ কিছু প্ল্যান রয়েছে। সেই প্ল্যানগুলো